প্রিয় শিক্ষার্থীরা, ভালো আছো নিশ্চয়ই। তোমাদের তো 20 তারিখ থেকে পরীক্ষা। আমরা আজকের ক্লাস পরীক্ষা অনুসারে একটু করার চেষ্টা করব। আর পরীক্ষার জন্য সবাই বাসায় প্রস্তুতি নেবে। অনলাইনে যে ক্লাসগুলো তোমাদের করানো হচ্ছে সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে, তাহলে দেখবে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা আশা করি সবারই ভালো হবে। আসো, আমরা গত ক্লাসে তোমাদের বানানের দুটো প্রশ্ন করেছিলাম। একটা হচ্ছে তৎসম শব্দের বাংলা বানানের নিয়ম, আর একটি হচ্ছে অতৎসম শব্দের বাংলা বানানের নিয়ম। হ্যাঁ, আজকে যে প্রশ্নটা আমি করাবো সেটি হচ্ছে তৎসম এবং অতৎসম দুটো একসাথে মিলে একটা প্রশ্ন আসে। হ্যাঁ, সে প্রশ্নটা আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রশ্নটা হচ্ছে প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে রেফ, সন্ধি, পদাশ্রিত নির্দেশ্য, ক্ষীয়, এটা আমরা কজক মূর্ধন্যস্বরে ক্ষীয় বলে উচ্চারণ করি। আসলে ক্ষীয় বলে কোনো শব্দ নেই, এটা কজক মূর্ধন্যস্বরে বলতে হয়, এটা একটা যুক্ত বর্ণ। সমুচ্চারিত শব্দের 5টি নিয়ম লিখো, এরকম করে প্রশ্নটা আসবে। এটা তৎসম এবং অতৎসম দুটো মিলিয়েই তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? আসো, আমরা প্রথমে দেখি। প্রথমে যেটা দেওয়া আছে, দেখো, প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে রেফের নিয়ম আমি তোমাদেরকে তৎসম শব্দ যখন পড়িয়েছিলাম তখন ওখানে ছিল, দেখো, যে তৎসম শব্দের ক্ষেত্রে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। দ্বিত্ব শব্দের অর্থ বলেছিলাম ডাবল হবে না, ঠিক আছে? এই যে রেফের পর দ্বিত্ব হওয়া মানে কি, এই যে শব্দগুলো ডাবল থাকবে, কিন্তু যখন আমরা বাংলা বানানের নিয়ম অনুসারে পড়তে যাব তখন সেই ডাবলগুলো হবে না, ঠিক আছে? যেমন এখানে আছে অর্জন, ধর্ম, কর্ম, সূর্য, ঠিক আছে? এই যে অর্জন আছে, হ্যাঁ, ঝ দুটো আছে, ময় ম আছে, কর্মতেও ময় ম আছে, সূর্যতে ঝয়ের পরে আবার জফলা দেওয়া হয়েছে, ঠিক আছে? এখন এর পরিবর্তে যথাক্রমে আমরা লিখবো কি অর্জন, ধর্ম, কর্ম, সূর্য, ঠিক আছে? আগে শব্দের বানানগুলো লেখা হতো এভাবে, কিন্তু আমরা এখন লিখবো এভাবে, যে রেফ আছে, রেফের পরে এই যে ব্যঞ্জন বর্ণগুলো আছে, বর্গীয় জ, ম বা ঝ যা আছে, এগুলোর ডাবল লেখা আমরা লিখবো না, ঠিক আছে? তাহলে এটা আমরা প্রথম যেদিন বাংলা বানানের ক্লাস করেছিলাম সেই তৎসম শব্দের বাংলা বানানের নিয়মের মধ্যে ছিল যে তৎসম শব্দের ক্ষেত্রে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, ঠিক আছে? আসো, এরপরে হচ্ছে সন্ধি। সন্ধিটাও আমরা তৎসম শব্দ যখন করেছিলাম তখন সেখানে ছিল, ঠিক আছে? তারপর আরেকবার দেখি, সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে, এই যে ক, গ, ক, ঠিক আছে? উদাহরণ দেখলে কিন্তু তোমরা সংজ্ঞাগুলোর সাথে মিলিয়ে নিতে পারবে। ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্ব পদের অবস্থিত ম হসন্ত স্থানে, এই যে ময়ের নিচে যে হসন্তটা আছে, হ্যাঁ, ম হসন্ত স্থানে অনুসার হবে। আবার একটু খেয়াল করে দেখি, সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্ব পদে যদি ম হসন্ত থাকে, সেই ম হসন্ত স্থানে কি হয়ে যায়? অনুসার হয়ে যাচ্ছে। যেমন অহংকার, এখানে ম হসন্ত আছে, এই যে ম হসন্ত আছে, কিন্তু এখানে এসে হয়ে গেছে কি অনুসার। সমযোগীত, সঙ্গীত, এই সঙ্গীত শব্দের ক্ষেত্রে ম হসন্ত আছে, সমতে ম হসন্ত আছে, কিন্তু এখানে গিয়ে হয়ে গেছে কি অনুসার, ঠিক আছে? ভয়ম যোগ কর, ভয়মের মধ্যে ম হসন্ত, কিন্তু ভয়ঙ্করের মধ্যে অনুসার, ঠিক আছে? এটাকে আমরা বলছি কি সন্ধির ক্ষেত্রে যদি ক, খ, গ, ঘ পরে থাকে, পূর্ব পদে যদি, পূর্বপদ মানে হচ্ছে আগের পদে যদি ম হসন্ত থাকে, সে স্থানে অনুসার হবে, ঠিক আছে? গেল 2 নাম্বার নিয়ম। এরপর আসি 3 নাম্বার নিয়মে। 3 নাম্বার যে নিয়মটা সেটা আমি তোমাদেরকে যখন গত ক্লাসে, এই ক্লাসের আগের ক্লাস যেটা নিয়েছিলাম সেখানে অতৎসম শব্দের বাংলা বানানের নিয়ম পড়িয়েছিলাম। সেখানে ছিল যে পদাশ্রিত নির্দেশক। আমি বলেছিলাম, হ্যাঁ, শব্দের শেষে বসে, হ্যাঁ, কি করবে, তোমাদের সংখ্যার পরিমাণটা সম্পর্কে ধারণা দেবে, এবং ইংরেজিতে যেটাকে তোমরা ডিফিনিট আর্টিকেল বলে থাকো। হ্যাঁ, পদাশ্রিত নির্দেশক টিতে হ্রস্ব ইকার হবে, মানে হ্রস্ব ইকার দিয়ে পদাশ্রিত নির্দেশকটাকে লিখতে হবে। যেমন
ছেলেটি মেয়েটি বইটি, এটা একেবারে সহজ। হ্যাঁ, আমরা স্বাভাবিকভাবে এভাবেই লিখে থাকি, ঠিক আছে। ছেলেটি মেয়েটি বইটি, এই টি শব্দের সাথে রস্ব ইকার হবে, ঠিক আছে। গেল, এবার আসি আমরা ক্ষীয়, ঠিক আছে। ক্ষীয়, ক্ষীয় শব্দটা হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ, এটা একটা যুক্ত বর্ণ, ঠিক আছে। আমরা ক্ষীয় বলে এটার সাথে পরিচিত, তবে ক্ষীয় বলে এটার উচ্চারণটা আমরা করে থাকলেও উচ্চারণটা আসলে এরকম না, এটা ক যোগ মূর্ধন্য ষ বলতে হয়। যেহেতু তোমরা ক্ষীয় বললে এটার সাথে পরিচয় তোমাদের সাথে ছোটবেলা থেকেই, সেহেতু আমরা এটাকে ক্ষীয় বলবোই, ঠিক আছে। ক্ষীয় বলে ক্ষীয় বিশিষ্ট সকল তৎসম শব্দে ক্ষীয় অক্ষুণ্ণ থাকবে। তৎসম শব্দ আমি আগে বলেছি, যেগুলো সংস্কৃত শব্দ সেই সব শব্দে এই ক্ষীয় শব্দটা অক্ষুণ্ণ থাকবে, মানে যেরকম আছে ঠিক সেরকম করেই আমাদেরকে লিখতে হবে। দেখো, ক্ষীয় বিশিষ্ট সকল তৎসম শব্দের ক্ষেত্রে ক্ষীয়টা অক্ষুণ্ণ থাকবে, যেমন অক্ষয়, ক্ষীর, ক্ষেত্র, পক্ষ ইত্যাদি, ঠিক আছে। অক্ষয়, ক্ষীর, এই যে সবগুলোতে ক্ষীয় যেরকম আছে ঠিক সেরকম করে আমাদেরকে লিখতে হয়েছে, ঠিক আছে। তবে অতৎসম শব্দের ক্ষেত্রে যখন সেটা অতৎসম শব্দ হবে, মানে তৎসম নয়, সংস্কৃত নয়, তদ্ভব, দেশি, বিদেশি এরকম শব্দ হবে, সেই ক্ষেত্রে আমরা খ দিয়ে লিখতে পারবো, ঠিক আছে। অতৎসম শব্দের ক্ষেত্রে খ দিয়ে লেখা হবে, মানে ক্ষীয় তখন আর আমাদেরকে লিখতে হবে না। যেমন খিদে, খুদে, খুর, খুদ ইত্যাদি। খিদে, হ্যাঁ, খিদে লাগলে আমরা বলি না খিদে লেগেছে, এই খিদে। খুদে, হ্যাঁ, তারপর হচ্ছে খুর, ওই যে গরুর খুর, ঘোড়ার খুর থাকে সেই খুরটা। তারপর হচ্ছে খুদ, খুদ তো কম বেশি সবাই চিনো মনে হয়, যে চালের যে ভাঙা অংশটা থাকে, হ্যাঁ, সেটাকে আমরা কি বলি, খুদ বলি, ঠিক আছে। তাহলে এইসব অতৎসম শব্দের ক্ষেত্রে আমরা খ দিয়ে লিখব, ঠিক আছে। এরপর আসি সমুচ্চারিত শব্দ। হ্যাঁ, একেবারে প্রাইমারি লেভেলে এই ধরনের কিছু শব্দ আমাদেরকে শেখানো হয়, একই শব্দের ভিন্নার্থক প্রয়োগ থাকে কিছু সমুচ্চারিত শব্দ। হ্যাঁ, একই রকম উচ্চারণ কিন্তু শব্দের অর্থভেদে কি হয়ে থাকে, ভিন্ন হয়ে থাকে। হ্যাঁ, আমি তোমাদেরকে গত ক্লাসেও একটা এরকম অতৎসম শব্দের ক্ষেত্রে একটা পড়িয়েছিলাম। হ্যাঁ, ওই যে কি কি শব্দটা বলেছিলাম, কখন হ্রস্ব ইকার হবে, কখন দীর্ঘ ইকার হবে, এটাও ঠিক সেম, একই। সমুচ্চারিত শব্দে অর্থভেদ বোঝাবার জন্য প্রয়োজন অনুযায়ী হ্রস্ব ও দীর্ঘস্বর ব্যবহার হবে, মানে আমার প্রয়োজন অনুসারে আমি কি করব, হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর ব্যবহার করব। যখন আমার শব্দে বা বাক্যের ক্ষেত্রে হ্রস্বস্বরের দরকার হবে তখন আমি হ্রস্বস্বর ব্যবহার করব, আবার যখন দীর্ঘস্বরের প্রয়োজন হবে তখন আমি দীর্ঘস্বর প্রয়োগ করব। যেমন কি, অব্যয় ক্ষেত্রে হলে ওই যে বলেছিলাম, যদি এক কথায় উত্তরের মতো হয়, যে হ্যাঁ বা না এ উত্তরটা আসে, তখন হবে কি, ক হ্রস্ব ইকার কি। আবার যখন আমাকে বর্ণনা করে, হ্যাঁ, বিষয়টা বোঝাতে হবে, যে আমি বলেছিলাম যে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কি আজকে কলেজে যাবে, তাহলে সেই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে আসবে, তখন আমি কি করব, ক হ্রস্ব ইকার কি দিয়ে প্রশ্নটা লিখতে পারবো। আবার যখন আমাকে বলা হবে যে তুমি কিভাবে কলেজে যাবে, এই যে কি, এই কিভাবে কিটা দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে, কারণ এটা হ্যাঁ বা না এর উত্তরটা আসছে না। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা আমাকে বর্ণনা করে বলতে হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে এই কিটা কি দিয়ে আসবে, দীর্ঘ ইকার দিয়ে আসবে। ঠিক তেমনি তৈরির ক্ষেত্রে দেখো, যে তৈরিটা মনে করো তোমাকে জিজ্ঞেস করা হলো তুমি কি এই কেকটি নিজে তৈরি করেছো, উত্তরে কি বলবে, হ্যাঁ অথবা না বলবে। যদি হ্যাঁ অথবা না এর উত্তরটা আসে তখন হবে তৈরিতে হ্রস্ব ইকার। আবার যদি তোমাকে বলা হয় যে তুমি এই কেকটি কিভাবে তৈরি করেছো, তখন তোমাকে উপকরণগুলোর বর্ণনা দিতে হবে, তোমাকে উপকরণগুলো ব্যাখ্যা করতে হবে, তখন সেটা হবে কি, দীর্ঘ ইকার দিয়ে। যেমন মনে করো তুমি কিভাবে কেকটি তৈরি করেছো, সেই কিভাবেটা তোমাকে ব্যাখ্যা করে বলতে হবে যে আমি আটা দিয়েছি, চিনি দিয়েছি, হ্যাঁ, এইভাবে এক্সেট্রা যা বর্ণনা করতে হয়, ঠিক আছে। সে বর্ণনা করা অর্থে আসলে তখন তৈরিতে হবে কি, দীর্ঘ ইকার। তাহলে তৈরি শব্দে যখন তুমি নিজেই কাজটা করবে, এই জন্য এখানে ক্রিয়া দেওয়া হয়েছে, নিজেই কাজটা করবে, হ্যাঁ আমি করেছি বা আমি তৈরি করেছি, তখন সেই তৈরিতে হবে কি, হ্রস্ব ইকার। আবার যখন তোমার তৈরির ক্ষেত্রে ব্যাখ্যা দিতে হবে, তখন সেই তৈরিতে আসবে কি, দীর্ঘ ইকার। আবার নিচ দেখো, নিচ
যখন নিম্ন অর্থে বোঝাবে, মানে নিচে, হ্যাঁ মনে করো জিনিসটা নিচে পড়ে গেছে, সেই নিচ অর্থে বোঝাবে, সেই নিচে হবে কি রস্বইকার। আবার আমরা যখন হীন অর্থে, হীন মানে কি কাউকে ছোট করে দেখা, নিচু করে দেখা অর্থে যখন আমরা বোঝাবো, তখন ওই নিচের ক্ষেত্রে দীর্ঘইকার ব্যবহৃত হবে। নিচ দন্তন্য দীর্ঘইকার আর দন্তন্য রস্বইকার, কোন জায়গায় কোনটা বসবে দেখে নিই। এরকম কুল শব্দটা আছে, আমরা ছোটবেলায় পড়েছি কুল, হ্যাঁ পড়েছো না সবাই? কুলে যখন দীর্ঘকার হয় তখন কুল অর্থে তীর ব্যবহৃত, নদীর তীর অর্থে কুল শব্দটা ব্যবহৃত হয়। আবার যখন কুল ক রস্যকার কু ল হয় তখন হয় কি, হয়তো বড়ই হয়, না হয় কি হয় বংশ অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, আশা করি সবাই এই প্রশ্নটা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো আমাকে জানাবে। এসো আমরা এবার কিছু বানান শুদ্ধিকরণ শিখি, মানে ভুল বানান কিভাবে শুদ্ধ করতে হবে। ঠিক আছে, আসো আমরা কিছু বানানের নিয়ম শিখবো। হ্যাঁ, এখন শব্দের বানান লেখার ক্ষেত্রে আমাদের একটু কনফিউশন থাকে। হ্যাঁ, কোন একটা শব্দের আমরা বানান লিখতে যাব, অনেকদিন পরে লিখলে দেখা যায় কি ওই বানানটা কিরকম হবে সেটা নিয়ে আমাদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। ঠিক আছে, রস্বইকার দিব না দীর্ঘইকার দিব। হ্যাঁ, তো আমি কিছু আমার নিজস্ব টেকনিক বলতে পারো, নিজস্ব কিছু বুদ্ধি দিয়ে কিছু বানান মনে রাখার চেষ্টা করি। তো তোমাদেরকে সেভাবে আমি শেখাবো। তবে এই বানানগুলো যে তোমাকে এভাবে শিখতে হবে এমন কোনো কথা নেই। তুমি যদি পারো এমনিতে তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, আর যদি তোমরা এই নিয়মটা শিখতে চাও বা তোমরা মনে করো যে এটা সহজ তোমাদের জন্য, তাহলে মনে রাখতে পারো। এই টেকনিক দিয়ে তোমরা কিছু বানান নিজেদের মধ্যে মনে রাখার উপায়গুলো নিজেরাই তৈরি করে নিতে পারবে। আমি শুধু তোমাদেরকে পথটা দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা জাস্ট একেবারেই আমার নিজস্ব কিছু আইডিয়া থেকে এই বানানগুলোকে আমি এভাবে মনে রাখার চেষ্টা করি আর কি। ঠিক আছে, আসো প্রথমে কমন কিছু বানান দেখি। মনে করো সমীচীন, সমীচীন। ঠিক আছে, সমীচীন শব্দের বানানটা এরকমই আসে। হ্যাঁ, তা এখন আমি যখন এখন লিখছি, হয়তো আমি এভাবে লিখছি, কিন্তু যখন আমি পরীক্ষার হলে বসে লিখতে যাব বা কোনো কারণে কোথাও লিখবো, সমীচীন শব্দের বানানটা আমার এভাবে নাও আসতে পারে। ঠিক আছে, আমরা কনফিউশনে পড়ে যাই যে এখানে রস্বইকার হবে না এখানে রস্বইকার হবে, বা এখানে দীর্ঘইকার হবে না এখানে দীর্ঘইকার হবে, এরকম একটা দ্বন্দ্ব আমাদের মনের মধ্যে শুরু হয়। তো এই সমস্যার সমাধান করার জন্য আমি কিছু নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা একটা নিয়ম বা নোটের মতো করে তোমরা রাখতে পারো। রস্বইকার আমরা বীজগণিতে অঙ্ক করেছি না? হ্যাঁ, বীজগণিতে অঙ্কে মনে করো a = 1 হলে b = 2 হলে এরকম কিছু অঙ্ক করেছিলাম। হ্যাঁ, ঠিক সেরকমই আমি মান দিলাম। ঠিক আছে, মান বলে একটা যে কথা আছে, সেরকম মান দিলাম। রস্বইকারের মান দিলাম মনে করো 1, দীর্ঘইকারের মান দিলাম মনে করো 2। ঠিক আছে, আবার ঠিক সেরকম করে রস্ব উকার যেটা আছে, রস্ব উকারের মান দিলাম 1। আবার দীর্ঘ উকার মানে যেগুলো রস্ব স্বর, একটু খেয়াল করো, রস্ব স্বর যেগুলো সেগুলোতে আসছে কি 1 1 করে, আবার যেগুলো দীর্ঘ স্বর সেগুলোতে আসছে 2 2 করে। ঠিক আছে, মান এরকম একারের ক্ষেত্রে দিলাম মনে করো 1, তারপরে ওইকারের ক্ষেত্রে মনে করো মান দিলাম 2, ঠিক এরকমই। ঠিক আছে, এই মান দিয়ে এবার আমি এই বানানগুলো মনে রাখার চেষ্টা করব। মনে করো আমি সমীচীন বানানটা একবার শুদ্ধ করে লিখে নিলাম। এরপর আমি এই যে এখানে দীর্ঘইকার করেছিলাম, তো আমার যে মানটা আছে সেই মান অনুসারে এখানে কত আছে 2 2, দীর্ঘইকারে 2 2 আছে, আমি 2 2 দিলাম। তাহলে সমীচীন বানানে মনে রাখবে সমীচীন বানান = 22, মানে হচ্ছে দুটোটাই কি হবে দীর্ঘইকার হবে। মানে এটা তোমার মনে রাখার একটা সহজ উপায়, আর কিছুই নয়। হ্যাঁ, আমি আবার বলছি, আমি যেহেতু এখানে একটা মান দিয়ে এই চিহ্নগুলোকে মনে রাখছি, সেহেতু এই যে সমীচীন শব্দের বানানটা সেখানে দুটো দীর্ঘইকার এবং আমার মান অনুসারে ওখানে 2 2 বসছে, সেহেতু এখানে কত হবে 22 হবে। ঠিক আছে, আবার আসো মনে করো পিপীলিকা, সবচেয়ে কমন শব্দ কিন্তু সবচেয়ে বেশি ভুল হয় এই পিপীলিকা শব্দের বানানের মধ্যে। পিপীলিকা, পি পি লি কা। ঠিক আছে, এই শব্দের বানানের ক্ষেত্রে এবার দেখো, এখানে আছে রস্বইকারের জন্য বসালাম 1, দীর্ঘইকারের জন্য বসালাম 2, আবার যে রস্বইকার আছে তার জন্য বসালাম 1। তাহলে কত হলো পিপীলিকা = 121। ঠিক আছে, তাহলে পিপীলিকা বানানে আমার কনফিউশন আর থাকবে?
থাকবে না, কারণ আমি যখন মনে রাখবো পিপিলিকা ইকুয়াল টু কত 121, তখন আমি বুঝতে পারবো 1 মানে হচ্ছে আমার হ্রস্ব ইকার, 2 মানে হচ্ছে দীর্ঘ ইকার, আবার 1 মানে হচ্ছে কি হ্রস্ব ইকার। ঠিক আছে, পিপিলিকা শব্দের প্রথমটা হ্রস্ব ইকার, পরেরটা দীর্ঘ ইকার, আবার এর পরেরটা কি হবে হ্রস্ব ইকার হবে। ঠিক তেমনি আবার দেখো, মনে করো মুমূর্ষু শব্দের বানানটা প্রায় সময় বিভিন্ন বোর্ড পরীক্ষায় দেখবে মুমূর্ষু শব্দটা আসছে। হ্যাঁ, তাহলে আমরা মুমূর্ষু শব্দটা লিখি, মুমূর্ষু। মুমূর্ষু, ঠিক আছে। এই শব্দের বানানটা দেখো, আমার হ্রস্বকার দীর্ঘকারের মান দেওয়া আছে, যে হ্রস্বকারে 1 দেওয়া আছে 1 দিলাম, দীর্ঘকারে 2 দেওয়া আছে 2 দিলাম, আবার হ্রস্বকারে 1 আছে 1 দিলাম, 121। তাহলে মুমূর্ষু কিন্তু কত হচ্ছে 121। পিপিলিকা, মুমূর্ষু এসব শব্দের বানানে কত আসে 121, মানে একটা হ্রস্বকার, মাঝখানটা দীর্ঘকার, আবার পরেরটা আবার কি হ্রস্বকার। ঠিক আছে, এভাবে মনে রাখবে, দেখবে ভোলার সম্ভাবনা বা ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ঠিক আছে, আসো আরো কিছু শব্দের বানান শিখি আমরা। মনে করো মুহূর্ত। হ্যাঁ, মুহূর্ত শব্দের বানানটাও ঠিক এভাবে আসবে, মুহূর্ত। মতে হ্রস্বকার, হতে দীর্ঘকার, আর ততে রেফ, এই যে 1 2, তার মানে মুহূর্ত এগুলো হচ্ছে কত 12। ঠিক আছে, আচ্ছা এরপর আসো গীতাঞ্জলি। ঠিক আছে, গীতাঞ্জলি। যত ধরনের অঞ্জলি শব্দ আছে, এই যত ধরনের অঞ্জলি শব্দ আছে, আমি আবারও বলছি, যত অঞ্জলি শব্দ আছে সব অঞ্জলিতে হ্রস্ব ইকার হবে। এই শব্দটা একটু মনে রাখবে, এই কথাটা একটু মনে রাখবে। যত ধরনের অঞ্জলি আছে সব অঞ্জলিতে কি হবে হ্রস্ব ইকার হবে। গীতাঞ্জলি, পতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি সব অঞ্জলিতে কি হবে হ্রস্ব ইকার ব্যবহৃত হবে। ঠিক আছে, এরপর আসো বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী, ঠিক আছে। এই জীবিতে এসে তোমাদের যত সমস্যা হয়, যে জীবিতে হ্রস্ব ইকার হবে না দীর্ঘ ইকার হবে। ঠিক আছে, তাহলে আমি এই মান অনুসারে মনে রাখবো, এই বুদ্ধিতে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 2 2, দীর্ঘ ইকারে 2 আর দীর্ঘ ইকারে 2, তাহলে হচ্ছে কত 122। বুদ্ধিজীবী কিন্তু কত হচ্ছে 122। ঠিক আছে, এভাবে মনে রাখবে বানানগুলো, দেখবে তোমাদের খুব ভালোই মনে থাকবে। এরপর আসো আরেকটা জিনিস দেখি। মনে করো পরিষ্কার পুরস্কার। পরিষ্কার পুরস্কার, ঠিক আছে। এই দুটো শব্দের বানানের ক্ষেত্রে পরিষ্কার, পুরস্কার, আবিষ্কার, বহিষ্কার, এই ধরনের যে শব্দগুলো আছে, এইসব শব্দে আমরা মূর্ধন্য ষ লিখবো না দন্তস্ব লিখবো, এটা নিয়ে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। সেই দ্বন্দ্বটার সমাধান আজকে দেখি করা যায় কিনা। যদি মনে রাখবে, যদি কোনো শব্দে হ্যাঁ এই যে মূর্ধন্য ষ এবং দন্তস্ব নিয়ে কনফিউশন শুরু হয়, তার ঠিক আগের শব্দটাকে, হ্যাঁ আগের যে অংশটা আছে সেটাকে আমরা একটু খেয়াল করব। এই যে আগের অংশ, পরিষ্কার, এর রতে হ্রস্ব ইকার, পুরস্কার রতে কিছুই নেই। ঠিক আছে, যদি অ বা আ আসে তখন সেক্ষেত্রে হচ্ছে দন্তস্ব হবে। আবার যদি হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘকার, একার, ঐকার এরকম কিছু আসে তখন হবে মূর্ধন্য ষ। আমি আবারও বলছি, দেখো যদি এই আগের শব্দটাকে আমরা খেয়াল করব, এই দন্তস্ব এবং মূর্ধন্য ষ নিয়ে যখন কনফিউশন হবে তখন আমরা ঠিক তার আগের শব্দটাকে খেয়াল করব। যদি তার সাথে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘকার এগুলো থাকে, আকার ইকার কোনো কিছু থাকে স্বরেয় বা স্বরেয়া ছাড়া, তখন সেই ক্ষেত্রে মূর্ধন্য ষ হবে। আবার যদি অ আ আসে, মানে অ মানে হচ্ছে অতে শূন্য, অতে কোনো আকারিকা নেই, আর আ মানে হচ্ছে শুধু আকারটা। ঠিক আছে, এই আ যদি আসে তখন দন্তস্ব ব্যবহৃত হবে। তাহলে দেখো পরিষ্কার, রি, রিতে কি আছে পরিষ্কার। আমি আবার লিখছি শব্দটা পরি, রিতে কি আছে হ্রস্ব ইকার আছে, পরিষ্কার। তাহলে এখানে আমি কোন ষ লিখবো মূর্ধন্য ষ, পরিষ্কার। আবার দেখো পুরস্কার, আমি আবার লিখছি পুরস্কার শব্দটা পু র,
র, রতে কি কি উচ্চারিত হচ্ছে? অ উচ্চারিত হচ্ছে না। এই অ এর কারণে এটা কি কোন স হবে? মূর্ধন্য ষ হবে। ঠিক আছে, পুরস্কার। ঠিক আছে, তাহলে যদি এখানে আকার ইকার কিছু আসে, সরি আকার না, ইকার ঐকার ওকার ঔকার আসে, তখন হবে মূর্ধন্য ষ। আর যদি আকার বা অ হয় তখন হবে কি? দন্ত স। ঠিক আছে, আসো এবার আর দুটো শব্দের বানান শিখি। মনে করো ন্যূনতম, ন্যূনতম, জ্যৈষ্ঠ। ঠিক আছে, এই দুটো শব্দের বানান একটু খেয়াল করো। এই দুটো শব্দের বানান মনে রাখার উপায়টা হচ্ছে ন্যূনতমতে প্রথম নয়ের সাথে ন্যূনতম শব্দের ক্ষেত্রে আর জ্যৈষ্ঠ শব্দের ক্ষেত্রে একটু খেয়াল করবে যে এখানে প্রথম শব্দটার সাথে আকার ইকার যা আছে সবটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, এটা একটা মনে রাখার উপায় বলতে পারো যে প্রথমটার সাথে যা দুর্যোগ আছে সব দুর্যোগ প্রথমটার সাথে চলে যাবে, এভাবে মনে রাখবো আর কি। ঠিক আছে, ছোটখাটো বুদ্ধি অ্যাপ্লাই না করলে সব বানান মনে রাখা সম্ভব নয়। ঠিক আছে, মানে যত ধরনের যা কিছু দেব আমরা, আকার বলো ইকার বলো, হ্যাঁ এই শব্দগুলোতে দেখলেই মনে থাকে যে কি কি হবে আকার ইকার। ঠিক আছে, বাকিগুলোর সাথে কিন্তু কিছুই নেই, দেখেছো? শুধু প্রথমটার সাথে দন্তন্যতে দীর্ঘকার হয়েছে, জফলা হয়েছে, সব প্রথম নয়ের সাথেই চলে গেল। ঠিক আছে, অনেক সময় তোমরা দেখা যায় এই জফলাটা পরে দন্তন্যর সাথে দিয়ে দাও, কিন্তু পরেরটার সাথে হবে না, কিন্তু প্রথমটার সাথেই সবটা চলে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম নয়ের সাথে সবটা চলে গেল। জ্যৈষ্ঠ শব্দের ক্ষেত্রেও ঠিক একই, জফলাটা গিয়ে দেখা যায় তোমরা এখানে দিয়েছো, জফলা কিন্তু ওখানে হবে না, বলবো জয়ের সাথেই জফলাটা চলে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমটার সাথেই ঝড় তুফান যা আছে সবটা চলে যাবে। ঠিক আছে, এভাবে মনে রাখবে। আচ্ছা আসো এরপর আর কিছু বানান শিখি। শুশ্রূষা। ঠিক আছে, খুব সমস্যা হয় এগুলো নিয়ে। শুশ্রূষা। ঠিক আছে, দেখো এখানে প্রথম নয়ের সাথে শুধু শুয়ে হবে। ঠিক আছে, এই এই জিনিসটাই শুধু মনে রাখবে যে প্রথম নতে শুধু শুয়ে হবে। ঠিক আছে, তারপরে শ্রুষা, এই এটার সাথেই রফলা হবে এবং এটার সাথে রসকারটা হবে, এবং দোনোটাই কিন্তু রসকার। তার মানে হচ্ছে কত? 11। ঠিক আছে, এখানে হচ্ছে কি 11। বুঝে গিয়েছে? এরপর আসো আকাঙ্ক্ষা। খুবই কমন একটা শব্দ, দেখবে অনেকগুলো বোর্ডে প্রায় প্রতি 2-1 বছর পর পরে এই আকাঙ্ক্ষা শব্দের বানানটা আসে। আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা শব্দের কত রকম কত ধরন হতে পারে সেটা তোমাদের পরীক্ষার খাতা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, কত রকম করে আকাঙ্ক্ষা শব্দের বানানটা তোমরা লিখে থাকো। ঠিক আছে, এই কয়ের জায়গায় অনেক সময় খ দাও, আর ওর নিচে যে খ দাও এটা তো একেবারেই স্বাভাবিক। ঠিক আছে, হ্যাঁ খুব বেশি এই ভুলটা করো। হ্যাঁ, তা আসো আকাঙ্ক্ষা শব্দের বানানটা আমরা কিভাবে মনে রাখতে পারি। ঠিক আছে, ওই এভাবে যে নাম্বার দিয়েছি সেই নাম্বারগুলো অনুসারে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। মনে করো এই ক্ষেত্রে আমি ক কে দিলাম, হ্যাঁ ক হচ্ছে হ্যাঁ 1, আবার খ আছে না, খ কে দিলাম মনে করো 2। ঠিক আছে, ক কে দিলাম 1, খ কে দিলাম 2। ঠিক আছে, তাহলে এখানে ক আছে না, আবার ক্ষিয় আছে। ক্ষিয় মানে আমি তোমাদেরকে বলেছিলাম যে ক যোগ মূর্ধন্য ষ। ঠিক আছে, ক্ষিয় শব্দটাকে ভাঙলে একটা যুক্ত বর্ণ, এটাকে ভাঙলে দুটো পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে ক, একটা হচ্ছে মূর্ধন্য ষ। ঠিক আছে, তাহলে এই আকাঙ্ক্ষা শব্দে একটা ক আছে, ক এর মান দিয়েছি কত? 1। তোমরা একটু বুঝার চেষ্টা করবে। ঠিক আছে, আবার ক্ষিয় শব্দটা আমি বললাম কি ক যোগ মূর্ধন্য ষ, এরকম না? হ্যাঁ, তাহলে আমি এই ক এর আবার মান কত দিব? 1। আবার এই মূর্ধন্য ষটা আমার মূর্ধন্য ষ কোনো মান নেই, সেহেতু আমি মূর্ধন্য ষটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই আকাঙ্ক্ষা শব্দের বানানে আমি ক পেলাম কয়টা? দুটো, একটা এখানে একটা এখানে, সেজন্য আমি 1 দিয়েছি। খ কি আছে এখানে? খ কোথাও নেই। ক্ষকে ভাঙলে হচ্ছে কি, যুক্ত বর্ণকে ভাঙলে হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ। ঠিক আছে, তাহলে আমার আকাঙ্ক্ষা শব্দ হচ্ছে 11টা মূর্ধন্য ষ। এগুলো জাস্ট মনে রাখার উপায়, আর কিছুই কিন্তু নয়। ঠিক আছে, কিছু মজা করার মতো। ঠিক আছে, কিছু মজা করে মনে রাখে না, ঠিক এরকমই আকাঙ্ক্ষা শব্দে মনে রাখবে 11টা মূর্ধন্য ষ। 11টা মূর্ধন্য ষ মিলানোর জন্য তোমার যে এখানে খ আসবে না,
এই বিষয়টা তো মাথায় অবশ্যই থাকবে। যদি তুমি এই উপায়টা জানো যে মান অনুসারে ক ইকুয়াল টু 1 আর খ ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে সেই অনুসারে আমার এখানে কোথাও 2 নেই, 2 নেই মানে খ আসবেই না। ঠিক আছে, আকাঙ্ক্ষা শব্দের বানানে এই যে এখানে মূর্ধন্য ষ আসছে, তাহলে সেক্ষেত্রে আমি এই একের জন্য কত বসবে, ক এ বসবে, এটার জন্য ক বসবে। তাহলে প্রথমটাও ক হবে এবং পরেরটা ক এর সাথে মূর্ধন্য ষটা যুক্ত হয়ে ক্ষীয় হবে। ঠিক আছে, বুঝে যাবে, মনে থাকবে তোমাদের, আশা করি মনে থাকবে। হ্যাঁ, না থাকলে তোমাদের এমনিতেই মুখস্থ করা লাগবে। ঠিক আছে, আসো আর কিছু শব্দ দেখি, যেমন শিরচ্ছেদ। শিরচ্ছেদ শব্দের বানান দেখো, শিরো তালবাস্য ছ দ, শিরচ্ছেদ। এই জায়গাতে এসে সমস্যাটা হয় শিরচ্ছেদে। এখানে মনে রাখবে তালবাস্যর সাথে ছটা যুক্ত হবে। হ্যাঁ, শিরচ্ছেদ। ঠিক আছে, এরপর হচ্ছে মনে করো প্রজ্বলন বা জ্বলন। প্রথমে আগে উজ্জ্বল, উজ্জ্বল শব্দটা দেখি, রস উ জয় জ ব ল। যত ধরনের জ্বলন আছে সব জ্বলনে মনে করবে বর্গ জয়ের সাথে একটা বফলা হবে। এই বফলাটা দেয় না বলেই হ্যাঁ তোমরা জ্বলনটা লিখে ফেলো, বর্গীয় রস উ জয় জ ল, জ্বলন বা উজ্জ্বল, এভাবে লিখে ফেলো। হ্যাঁ, কিন্তু এই যে বফলাটা হবে সেটাই আমরা দিতে ভুলে যাই। সেই জন্য মনে রাখবে যত ধরনের জ্বলন হবে সব জ্বলনে বর্গীয় জয়ের সাথে বফলাটা অবশ্যই হবে। ঠিক আছে, এরপরে মনে করো প্রজ্বলন আছে। হ্যাঁ, এই প্রজ্বলন, ঠিক আছে, বুঝে গিয়েছে। প্রজ্বলনেও কি হবে, জয় জ, সরি এখানে জয় জ হবে না, এখানে জয় ব হবে শুধু, প্রজ্বলন। যত ধরনের জ্বলন হয় সব জ্বলনেই জয় ব আসবে। ঠিক আছে, এরপর মনে করো দ্বন্দ্ব। দ্বন্দ্ব শব্দের বানানটা আমি তোমাদেরকে যখন দ্বন্দ্ব সমাস করেছিলাম তখনও বলেছি যে দ্বন্দ্ব, দয় ব দন্ত নয় দ ব, দয়ের সাথেও ব হবে, দন্ত নয় দয়ের সাথেও কি হবে, ব হবে। ঠিক আছে, আর এরপর আছে সান্ত্বনা। সান্ত্বনা, সান্ত্বনা শব্দ দন্তন্য তয় ব, দন্তন্যর সাথে ত হবে, তয়ের নিচে বফলা হবে। ঠিক আছে, এরপর আসো প্রতিযোগিতা। তা দেখো, যখন আমি লিখব প্রতিযোগী, যখন আমি প্রতিযোগী লিখব তখন হবে দীর্ঘইকার। যখন আমি লিখব প্রতিযোগিতা, এই যে তা শব্দটা যুক্ত হবে তখন কিন্তু হয়ে যাবে কি, হ্রস্বইকার। যখন আমি লিখব শুধুই প্রতিযোগী তখন হবে দীর্ঘইকার। আর যখন এটার সাথে তা শব্দটা যুক্ত হবে, তা বা তয়ব যুক্ত হলে কোনো শব্দের শেষে সেখানে দীর্ঘস্বর হ্রস্ব হয়ে যায়। আমি আবার বলছি, তা তয়কার তা বা তয়ব যদি যুক্ত হয়, হ্যাঁ, যেমন কৃতি, কৃতি লিখলে দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। তুমি আবার যখন লিখবে কৃতিত্ব, কৃতিত্ব অর্জন করেছে, তয়ব যখন যুক্ত হয়েছে তখন সামনেটা কি হয়ে যাবে, হ্রস্বইকার হয়ে যাবে। ঠিক তেমনি প্রতিযোগী হলে দীর্ঘইকার, আর প্রতিযোগিতা হলে গতে কি হয়ে যাবে, হ্রস্বইকার হবে। যেমন সহযোগী, যোগী হলে দীর্ঘইকার, সহযোগিতা হলে গতে কি হয়ে যাবে, হ্রস্বইকার হয়ে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে মনে রাখার উপায় কিছু। তা বা তয়ব আসলে হ্রস্ব দীর্ঘস্বরটা হ্রস্বস্বরে চলে আসবে। ঠিক আছে, এরকম বেশ কিছু বোর্ড প্রশ্ন আছে, বোর্ডের যে বানানের নিয়মগুলো দেওয়া আছে বিগত বছরে, সেই বানানের নিয়মগুলো তোমরা একটু খেয়াল করার চেষ্টা করবে। আমি চেষ্টা করেছি কয়েকটা বানান তোমাদেরকে দেখিয়ে দিতে, হয়তো এই বানানের নিয়ম পড়ানোর সাথে সাথে আরও কিছু শব্দের বানান আমরা শিখবো, জানবো। হ্যাঁ, টুকিটাকি কিছু নিয়ম আমরা মনে রাখবো, উপায় আমরা মনে রাখবো। হ্যাঁ, তাহলে তোমরা আগামী যে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা আছে তার জন্য বিগত বছরের যে প্রশ্নগুলো, বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে খেয়াল করবে, ওখান থেকে তোমাদের কমন পড়বে। ঠিক আছে, বিগত বছরের প্রশ্নগুলো দেখলে ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর যে আজকে নিয়মগুলো দেখালাম সেই নিয়ম অনুসারে তোমরা বানানগুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলে আশা করি ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো।